সিন্ধু সভ্যতার উপরে আমরা প্রশ্ন উত্তর হবে বলেছিলাম। বলছে যে ড্যান্সিং গার্লস এর নিদর্শন পাওয়া গেছে সেটা কি দিয়ে তৈরি বা কার দ্বারা কি দ্বারা নির্মিত? ব্রোঞ্জ দ্বারা। ব্রোঞ্জ। ব্রোঞ্জ নির্মিত। সে হ্যাঁ, নৃত্যরত নারী মূর্তি বলেছিলাম, এটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো না মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারো। আমরা যে নৃত্যরত নারী মূর্তি পেয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে নৃত্য, এটা আমাদের, হ্যাঁ, সেটা আমাদের ব্রোঞ্জ নির্মিত ছিল। ড্যান্সিং গার্ল এটা ব্রোঞ্জ নির্মিত। আচ্ছা, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? হরপ্পা। হরপ্পা। হরপ্পা কোথায় অবস্থিত? পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তানের যদি বলে, পাকিস্তানে পশ্চিম, আমাদের যে পশ্চিম হচ্ছে কি বলে, পশ্চিম পাঞ্জাব। ঠিক আছে, পশ্চিম পাঞ্জাবে আমাদের হরপ্পা অবস্থিত। তো হরপ্পা আমাদের বর্তমানে ভারতের মধ্যে অবস্থিত নয়। বাকি কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থান। কালীবঙ্গান স্যার রাজস্থান। রাজস্থান। আর রংপুর? রংপুর রংপুরটা পাঞ্জাব। গুজরাট। রংপুর পাঞ্জাব। হ্যাঁ, রংপুর পাঞ্জাব। রংপুর হচ্ছে কি হবে? রংপুর গুজরাট। ঠিক আছে। আর লোথাল? গুজরাটে। লোথাল গুজরাট। গুজরাটে। লোথালও গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। ভারতের মধ্যে অবস্থিত নয়, শুধুমাত্র আমাদের হরপ্পা। হরপ্পা হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত নয়। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন বলছে যে হরপ্পাবাসীরা কোন দেবতার পুজো করতেন? পশুপতি। পশুপতি বলতে আমরা বেসিক্যালি শিব, পশুপতি শিব, এটা আমরা পুজো বলে থাকি, পশুপতি শিবের মূর্তি। ঠিক আছে, হরপ্পাবাসীরা পুজো করতেন, পশুপতি শিবের পুজো করতেন। ঠিক আছে, প্রধান গড। আচ্ছা আচ্ছা, সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া যায় কোন স্থানে? বন্দর লোথাল। সিন্ধু সভ্যতার বন্দর, যেটাকে আমরা ডক ইয়ার্ড বলে থাকি, আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড বা ডক, সেটা লোথাল। লোথাল অবস্থিত আমাদের গুজরাটে, মনে আছে? আচ্ছা, হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত শিলমোহর গুলিতে সবচেয়ে বেশি কোন প্রাণী খোদিত ছিল? ষাঁড়। ষাঁড় হবে। ষাঁড়। শিওর? ষাঁড় না অন্য কিছু? ষাঁড়ই তো স্যার। ষাঁড়ই হবে একদম, স্যার। একদম ষাঁড় হবে। কেন? কারণ ষাঁড় ছিল পশুপতি শিবের হচ্ছে বাহন। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য সবচেয়ে বেশি প্রাণী হিসেবে খোদিত এনগ্রেভ সেটা হচ্ছে ষাঁড়, যেহেতু সেটা পশুপতি শিবের বাহন ছিল। ভেরি গুড। সিন্ধু সভ্যতার সময় তামার তৈরি রথ কোথায় পাওয়া গেছিল? দৈমাবাদ। দৈমাবাদ কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দৈমাবাদ। আর দৈমাবাদে হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার কি পয়েন্ট? সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্ট। ঠিক আছে, দক্ষিণতম বিন্দু, সাউদার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট। আর আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। এটা হচ্ছে নর্থ, পূর্ব দিক। পূর্ব দিক, এটা ইস্টার্ন। ঠিক আছে, ইস্টার্ন পয়েন্ট। আচ্ছা, সুরকোটরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা। ঘরঘরা। ঠিক আছে, ঘরঘরা, কারণ সুরকোটরা আমাদের ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ভেরি গুড। আচ্ছা, গোদাবরী নদীর তীরে অবস্থিত, আচ্ছা না এখানে হবে না, সেটা মহাজনপদ থেকে হয়। আচ্ছা, এমনি জাস্ট জিজ্ঞেস করছি, গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ কোনটা ছিল, মনে আছে? অসমক। দক্ষিণের রাস্তায়। হ্যাঁ, একমাত্র দক্ষিণ ভারতীয়। ওকে। আচ্ছা, হরপ্পার সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ। কৃষিকাজ না পশুপালন? ঠিক করে বলো। উত্তর হবে কৃষিকাজ। তোমরা কেন ভুল বলছো? 2 নম্বর বলেছিলেন, 1 নম্বর কৃষিকাজ। 2 নম্বর কৃষিকাজ, এটা হরপ্পার ক্ষেত্রে, আর পশুপালনটা আমি তোমাদের বলেছিলাম, এটা সিকোয়েন্স মনে রাখতে বলেছিলাম। হরপ্পা আর বৈদিক সভ্যতার ক্ষেত্রে, হরপ্পা সভ্যতার ক্ষেত্রে নাম্বার 1 কৃষিকাজ, আর নাম্বার 2 পশুপালন। ঠিক আছে, আর সেম সিকোয়েন্স উল্টে যাবে, বৈদিকের ক্ষেত্রে হবে পশুপালন, আর নাম্বার 2 হবে কৃষিকাজ। ঠিক আছে, বা অনেক জায়গায় কৃষি না বলে বাণিজ্য বলা হয়ে থাকে, ট্রেড বলা হয়ে থাকে।
ঠিক আছে, কৃষিও হবে, কৃষি হবে অসুবিধা নেই, বা বাণিজ্য যদি থাকে বাণিজ্য হবে। ঠিক আছে, মোটামুটি এটা যেন এই ফার্স্ট সিকোয়েন্স যেন মনে থাকে। হরপ্পার ক্ষেত্রে নাম্বার 1 কৃষিকাজ, নাম্বার 2 পশুপালন, এটা যেন ভুল না হয়, সিকোয়েন্সিয়ালি আমি বলেছিলাম। আচ্ছা, কত সালে হরপ্পা আবিষ্কার হয়? 1921 1900। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, তাই তো? না হচ্ছে, আর মহেঞ্জোদাড়ো? লারকানা জেলায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922, 1922। ঠিক আছে, ভেরি গুড। আসবে হয়তো কোশ্চেনে থাকবে। আচ্ছা, কোন জায়গার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? লোথাল আর রংপুর। লোথাল আর রংপুর। কোথায় অবস্থিত? কোন রাজ্যে? গুজরাটে। গুজরাট। দুটোই কিন্তু বাবা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, আর সবচেয়ে বেশি প্রত্নকেন্দ্র যদি বলা হয় পাওয়া গেছে গুজরাটে, সবচেয়ে বেশি সাইট পাওয়া গেছে আমাদের গুজরাটে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, রাভি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, আমি এখানে একটু কোশ্চেন একটা জিজ্ঞেস করি, ঠিক আছে, খুব ভালো করে উত্তরটা দেবে। কোশ্চেনটা হরপ্পা সভ্যতা না বলে কোশ্চেন দিয়েছে যে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। খুব ভালো করে বলবে, সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। অপশনের মধ্যে সিন্ধু আছে, অপশনের মধ্যে রাভি আছে, ঠিক আছে, অপশনের মধ্যে তোমার শতদ্রু আছে, অপশনের মধ্যে সরস্বতী আছে। কি হবে উত্তর? সিন্ধু। নদী। সিন্ধু সভ্যতা বললে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কোশ্চেনটা করলো যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি হবে উত্তর? তাহলেও সিন্ধুই হবে। তাহলে সিন্ধুই হবে উত্তর। তাহলে সিন্ধু হবে কেন? সিন্ধুর উপনদীতে এগুলো। হরপ্পা প্রত্ন কেন্দ্রটা শুধু রাভি নদীর তীরে, পুরো সভ্যতাটা সিন্ধু নদীর তীরেই তো ধরা হয়। তাহলে 15 উত্তরটা কি হবে? এখানে তো সিন্ধু নেই। হ্যাঁ, ভেরি গুড, এইটা আমি বলতে চাইছিলাম, আমি এই কথাটাই বলতে চাইছিলাম। হরপ্পা সভ্যতা রাভি নদী তীরে হয়েছে কেন? কারণ এখানে অপশনের মধ্যে সিন্ধু নেই। যদি অপশনে সিন্ধু থাকতো আমরা সঙ্গে সঙ্গে সিন্ধু উত্তর করতাম। এখানে রাভি করেছে একটাই কারণে, কারণ এখানে সিন্ধু নেই। মাথায় ঢুকেছে? কিন্তু যদি কোশ্চেন বলতো যে হরপ্পা প্রত্ন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত, তখন উত্তর কিন্তু রাভি হতো, তখন সিন্ধু থাকলেও উত্তর রাভি হতো। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার করতে পেরেছি? বারবার বুঝিয়েছি, সিন্ধু সভ্যতারই আরেকটা নাম হরপ্পা সভ্যতা, কারণ সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্ন কেন্দ্র ছিল হরপ্পা। যদি হরপ্পা প্রত্ন কেন্দ্র বলে তখন সিন্ধু থাকলে উত্তর কিন্তু রাভি হবে, এটা যেন ভুল না হয়। ওকে, বারবার জিনিসগুলো আমি বলেছি, এগুলো যেন মাথায় থাকে। হরপ্পা সভ্যতার কোন শহরে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে? কুয়ো পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারো। পাওয়া গেছে মহেঞ্জোদারো। ভেরি গুড। আচ্ছা, হরপ্পা শহরে কোন শহরে পোতাশ্রয়ের সন্ধান পাওয়া গেছে? লোথাল। পোতাশ্রয় মানে ডক ইয়ার্ডের কথা বলা হচ্ছে, অবশ্যই লোথাল, চোখ বন্ধ করে লোথাল। আচ্ছা, খনন কার্যের ফলে সাহায্যে প্রাপ্ত নিম্নের কোন জিনিসটি সিন্ধু সভ্যতার লোকেদের বাণিজ্য এবং অর্থনীতির ইঙ্গিত দেয়? কোন জিনিসটা দেখে আমরা বুঝি? শিল। ঠিক বলছো? আমার মনে হচ্ছে মাটির পাত্র হবে, পটারি। না স্যার, সিল, ওদের ওই সিলগুলো দিয়েই তো বোঝা যেত যে মানে বাণিজ্যিক সম্পর্ক আছে মেসোপটেমিয়ার সাথে। বা কেন নৌকা হবে না? নৌকা দিয়ে তো বুঝতে পারি যে বাণিজ্য, নৌকা দিয়েই তো তারা বাণিজ্য করতো। সিল দিয়ে বিনিময় করতো। সিল দিয়ে তো বিনিময় তাহলে ডোন্ট বি কনফিউজ,
ঠিক আছে? ডোন্ট বি কনফিউজ আপনি যে কনফিউজ করতেই আছেন। একদম আমি কনফিউজ তো করবো, আমি তো বারবার বলেছি কনফিউজ আমি করবো না, ফলে তোমার মধ্যে মাথার মধ্যে আসবে না, এই ডাউট গুলো তো আসবে না, এই কারণেই তো এখন কনফিউজ হওয়া ভালো। খনন কার্যের সাহায্যে আমরা যে সিল পেয়েছি, সেই সিল গুলো ছিল অ্যাকচুয়ালি আইডেন্টিটি, ঠিক আছে? সিলের মাধ্যমে বিনিময় হতো না, ভালো করে বুঝবে, সিলের মাধ্যমে কিন্তু কোনো বিনিময় হতো না, সিল ছিল আইডেন্টিটি। ভুল ভাবছো যে এই যে সিল ব্যবহার করা হতো সেইটা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, ভুল ভাবছো। ব্যবসা বাণিজ্য হতো বার্টার সিস্টেমের মাধ্যমে, বুঝতে পারছো? বিনিময় প্রথা হতো বার্টার সিস্টেমের মাধ্যমে। এখানে সিলটা ব্যবহার করা হতো আইডেন্টিটি হিসাবে। তোমার কাছে এই সিলটা আছে, তার মানে তুমি হরপ্পা সভ্যতা থেকে বা মহেঞ্জোদাড়ো এই জায়গা থেকে আসছো। সিল ছিল আইডেন্টিটি। আজকের দিনে যেমন আধার কার্ড, আধার কার্ড হলে নিশ্চয়ই দোকানে, তুমি হ্যাঁ, আধার কার্ড হ্যাঁ। নিয়ে দোকানে গেলে কি তোমাকে পয়সা দিয়ে দেবে? আধার কার্ড তুমি দেখালে তোমার আইডেন্টিটিটা হবে যে তুমি কে ব্যক্তি। বোঝাতে পারছি না পারিনি? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। সিল তোমার আইডেন্টিটি দেবে, বাটার সিস্টেমে তোমার ট্রেড হবে। এটা একদম ভুল কথা যে সিলের মাধ্যমে ট্রেড হতো, ট্রেড হতো বাটার সিস্টেমে, ভুল যেন না হয়, খেয়াল করে উত্তর দেবে। ওকে, বাটার সিস্টেমটা একটু বলুন না, বাটার বাটার সিস্টেম। সিস্টেম মানে বিনিময় প্রথা। বিনিময় প্রথা বলতে হবে, আচ্ছা, জানো? বুঝে গেছো? কোনো কিছুর স্যার একটু বিনিময়। আগে স্যার তোমার স্যার ঘরে একটা ওই আগে মাংস রান্না হয়েছে, বলে দিচ্ছি, জানো, তোমার ঘরের মাংস রান্না হচ্ছে, তুমি কি করছো, তোমার তোমার পাশের ঘরকে মাংস দিচ্ছ, সে তখন তার ঘরে হচ্ছে চাউমিন হয়েছিল, তোমাকে দিল, বিনিময় প্রথা, বাটার সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ, কি বলছো বলো? বলছি আগের কোয়েশ্চেনটা 17টা একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, এই তো পোতাশ্রয়, ডক ইয়ার্ড, হ্যাঁ, লোথাল। ঠিক আছে, ডক ইয়ার্ড। আচ্ছা। আচ্ছা, সিন্ধু সভ্যতার শহরগুলো কিরূপ আকারে বিভক্ত ছিল? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। কি হবে? আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। শিওর তো? হ্যাঁ আয়তক্ষেত্র। ভেরি গুড, ঠিক আছে, ডাউট একদম বলে, হ্যাঁ স্যার আয়তক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, কলহনের রচিত রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীর। কাশ্মীর। কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীরের ইতিহাস জানা যায়। একমাত্র যথার্থ ঐতিহাসিক গ্রন্থ বলা হয় কলহনের রাজতরঙ্গিনীকে। আচ্ছা, সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণতম শহর, একটু আগেই বললাম, দৈমাবাদ। দাইমাবাদ। দাইমাবাদ, যেটা আমাদের কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, তাই তো? মহারাষ্ট্রের দাইমাবাদে অবস্থিত। আচ্ছা, নিচের কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়? চীনা সভ্যতা। এটা চীনা সভ্যতা। চীনের সভ্যতা বা চীনা সভ্যতা, তাই তো? অ্যান্সার হচ্ছে চৈনিক সভ্যতা। এখানে একটা কিন্তু গন্ডগোল আছে। কি গন্ডগোল? এখানে চীন আর গ্রিসের সিভিলাইজেশন কিন্তু সমসাময়িক নয়। ওকে, গ্রিসটাও কিন্তু উত্তর হবে, চীনও উত্তর হবে, গ্রিসও উত্তর হবে, কিন্তু আমরা যদি কোশ্চেন আমাদের জানতে চাই এরকম, যদি চীন অপশন থাকে, চীন অপশনটাই আমরা করবো কিন্তু, ঠিক আছে? সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? তো তারা তুলোর চাষ করতো। তুলোর চাষ করতো। সিন্ধু সভ্যতার লোকেরা তুলোর চাষ করত। দেখো, বাকিগুলো কিন্তু ভুল, কারণ সিন্ধু সভ্যতা গ্রাম কেন্দ্রিক নয়, সিন্ধু সভ্যতা ছিল নগর নগর কেন্দ্রিক। কেন্দ্রিক। তাহলে যেগুলো আমরা প্রথমে জানি সেগুলো করব। সিন্ধু সভ্যতা গ্রাম কেন্দ্রিক ছিল না, নগর কেন্দ্রিক ছিল। কপার এবং তামার ব্যবহার তারা জানতো, কারণ এইটা আমাদের চ্যালকোলিথিক যুগের মধ্যে ছিল। চ্যালকো কথার অর্থ তামা, কারণ তামাই তো তারা ব্যবহার করতো। এই যে সিলটা ছিল সেটা মাটির তৈরি ছিল না, সেটা ব্রোঞ্জ নির্মিত ছিল। ব্রোঞ্জের তৈরি ছিল। তার মানে এগুলো কিন্তু, এই যে তুলার চাষ করতো, এটা মানে তোমার হচ্ছে এটা একমাত্র ঠিক। কারণ তুলার চাষ কেন কিসে লাগতো? আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগতো, কারণ এই কারণেই আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কার্পাস বয়ন শিল্প ছিল, সেই কারণেই আমাদের যে লোথালের মাধ্যমে ট্রেড হতো, এই জন্য আমরা লোথালকে কি বলতাম? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলতাম, তাই তো? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলতাম আমরা, আমরা অলরেডি পড়েছি। বস্ত্র বিক্রি করতো, সিদ্ধম বলা হতো তাকে, এগুলো আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা একমাত্র ঠিক। আচ্ছা, সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল? হলো সি
না, 2500 থেকে 1750 বলেছিলাম। আর বৈদিক সভ্যতার সময়কাল স্যার 1500 থেকে 500। 1500 থেকে একদম 1750 থেকে করবে না, 1500 থেকে আমাদের 500। 500, ঠিক আছে, 500 বিসি পর্যন্ত টাইম থাকে। এবার এটাকে ব্রিটিশরা কি করেছে, আমাদেরকে দুটোকে কলিস্ট, যে সিন্ধু সভ্যতার ধ্বংসের কিন্তু অনেক পরে বৈদিক সভ্যতার উদ্ভব হয়েছিল। এই কারণে সিন্ধু মানে ব্রিটিশরা আমাদের তাদের যে ইনভেশনটাকে সঠিক প্রুভ করার জন্য বৈদিক ইনভেশন থিওরি আমাদেরকে দিয়েছে। কিন্তু বৈদিক ইনভেশন থিওরি আজকের দিনে ভুল প্রমাণিত হয়ে গেছে, যে আর্যরা ভারতে কোনো আক্রমণ করেনি, ঠিক আছে, তারা মাইগ্রেট করে এখানে এসেছিল। আচ্ছা, পূর্বতম শহর বলে দিয়েছি, আলমগীরপুর। আলম আলম আলমগীরপুর। আলমগীরপুর। সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র হচ্ছে আলমগীরপুর, যেটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। কেন্দ্রীয় শস্যাগার কোথায় অবস্থিত? স্যার হরপ্পা। হরপ্পা। হরপ্পাতে স্যার। হরপ্পা। অ্যান্সার করবে মহেঞ্জোদারো। আমি বলেছিলাম যদি মনে থাকে, মনে পড়ছে কি? হ্যাঁ মহেঞ্জোদারো। আমি কি বলেছিলাম? গ্রেনারি ভুলটাকে হলে মহেঞ্জোদারো হবে। বলেছিলেন যে মহেঞ্জোদারো। আমি দুটোর কথা বলেছিলাম, হ্যাঁ তোমরা গুলিয়ে ফেলেছো কেমন? গ্রেট বাথ, হুম। ঠিক আছে, আর গ্রেট আর গ্যালারি। গ্রেট গ্র্যানারি, দুটোই পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে, ঠিক আছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। তবুও আমরা এটাকে এ করার জন্য যাতে কনফিউশন না হয়, সেই কারণে আমরা গ্রেট গ্র্যানারিটাকে আমরা বলছি হরপ্পা। হরপ্পাতে কিন্তু বড় আকারের পাওয়া যায়নি, হরপ্পায় কি পাওয়া গেছে, 6টা করে দুদিকে রয়ে 12টা, ঠিক আছে। কিন্তু যে কেন্দ্রীয় শস্যাগার, যেটা গ্রেট গ্র্যানারি, অ্যাকচুয়াল যেটা গ্রেট গ্র্যানারি, সেটা কিন্তু মহেঞ্জোদারোতেই পাওয়া গেছে। বোঝাতে পেরেছি না পারিনি বলো? মানে বোঝা গেছে? দুটোই মহেঞ্জোদারো। দুটোই মহেঞ্জোদারো, কিন্তু যদি বলতো কেন্দ্রীয় শস্যাগার, এখানে তো বলেনি যে গ্রেট গ্র্যানারি কোথায়, কেন্দ্রীয় শস্যাগার। কেন্দ্রীয় শস্যাগার মানে কি, এখনকার দিনে আমরা কি করি, টাকা পয়সা ব্যাংকে রাখি, তখন যেটা শস্য হতো সেটাই ছিল অ্যাকচুয়ালি ধন, মানে টাকা বা অর্থ যেখানে থাকতো সেটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি? এটাকে যদি মানে বৃহৎ শস্যাগার বলতো, যদি বৃহৎ শস্যাগার বা গ্রেট গ্র্যানারি বলতো, সেটা আমাদের মহেঞ্জোদারো, সেটা আমাদের হরপ্পা করতো। কিন্তু এখানে কেন্দ্রীয় শস্যাগার বলছে, মানে বেসিক্যালি তোমাকে এই যে গ্রেট গ্র্যানারি, যেটা মানে কোনো দুর্ভিক্ষের সময় মানে জনগণকে খাদ্য বিতরণের জন্য ব্যবহার করা হতো, তার কথা জানতে চাইছি। কি বললাম, বোঝা গেছে না যায়নি বল? মানে কেন্দ্রীয় গ্রেট শস্যাগার, গ্রেট মানে হচ্ছে বৃহৎ, তাই তো, মানে বৃহৎ গ্রেট মানে শস্যাগার। একদম, আচ্ছা আচ্ছা ঠিক। ঠিক আছে। এই ভুলটা আমরা করি, হ্যাঁ। সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু। এতক্ষণ সিন্ধু। এতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এতক্ষণ কেন অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এতক্ষণ বললাম। আচ্ছা, বৃহৎ স্নানাগার, নো ডাউট মহেঞ্জোদারো। 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 আচ্ছা, সবচেয়ে বেশি আমদানি করা হতো সিন্ধু সভ্যতায় কোন জিনিসটা? ধাতু মূল্যবান পাথর। ধাতু ও মূল্যবান পাথর। ধাতু ও মূল্যবান পাথর, ল্যাপিস লাজুলি থেকে, সোনা থেকে, সমস্ত কিছু মূল্যবান কর্নেলাইটের মতো পাথর সবই আমদানি হতো। কোথায় জল সংরক্ষণ, উন্নত জল সংরক্ষণ ছিল? ধোলাভিরা। 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 ধোলাভিরা, উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা। আচ্ছা, সিন্ধু সভ্যতার বিভিন্ন সময়ে যে বিভিন্ন অস্ত্রগুলো কি দ্বারা তৈরি হতো? ব্রোঞ্জ। ব্রোঞ্জ। ব্রোঞ্জ নির্মিত। ব্রোঞ্জ না ওপরে তামা? সবগুলোই হবে মানে। তার সবগুলোই উপরে বলা সবগুলিই হচ্ছে হবে। তো। উপরের সবগুলিই হবে, কারণ এখানে অস্ত্রগুলো বেশিরভাগ হতো ব্রোঞ্জ দিয়ে, ঠিক আছে, বেশিরভাগ হতো ব্রোঞ্জ দিয়ে। কিন্তু অপশনের মধ্যে দেখো কিছু কিছু অস্ত্র যেগুলো ছিল সেগুলো শুধু তামা দিয়েও হতো, কিছু পাথর দিয়েও ছিল। এই কারণে হরপ্পা সভ্যতাকে আমরা বলেছিলাম তাম্রপ্রস্তর যুগ, মনে পড়ছে না পড়েনি? হুম। তাই না, তামা দিয়েও হতো, পাথর দিয়েও হতো, তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ দিয়েও হতো। ব্রোঞ্জ। বেশিরভাগ ব্রোঞ্জ দিয়ে হতো, কিন্তু তিনটেতেই তো হতো বাবা। বুঝতে পেরেছি? সে কারণে যেহেতু এখানে উপরে সবগুলো আছে, সেই কারণে আমরা উপরে সবগুলো করি। ওকে, বোঝা গেল আশা করি উত্তর?
কর্ষিত জমির সন্ধান মানে যেই জমিতে হাল হয়েছে, এরকম চাষ করা হয়েছে হাল। কালীবঙ্গান। কালীবঙ্গান, হাল পাওয়া গেছে একমাত্র ওখানে। কাঠের লাঙল পাওয়া কালীবঙ্গান, গেছে। কাঠের লাঙল লাঙলের পাওয়া গেছে, নিদর্শন। লাঙলের নিদর্শন। তার মানে সেখানে কর্ষিত জমি, লাঙল দিয়ে কি করবে? ঘরে সাজিয়ে তো নিশ্চয়ই রাখবে না, হাল করার জন্য আছে। সিন্ধু সভ্যতার বিশেষত্ব, নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার বিশেষত্ব অবভিয়াসলি নগর পরিকল্পনা। এখানে আবার সব করবে না, ঠিক আছে, এখানে করবে না। মৎস্য শিকার এগুলো কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। নগর পরিকল্পনা আর যদি বলে ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম। প্রত্যেকের একদম অ্যাটাচড বাথরুম থাকতো, জানো, তখনকার দিনে ভাবো অ্যাটাচড বাথরুম কনসেপ্ট। আচ্ছা, সিন্ধু সভ্যতায় তৈরি ষাঁড় খোদিত সিল, ষাঁড় চিহ্নিত শিল কোথায় সন্ধান পাওয়া গেছে? মহেঞ্জোদারো। এটার অ্যান্সার হরপ্পা করবে, ঠিক আছে। ষাঁড় খোদিত শিল এটা পাওয়া গেছে হরপ্পা। আচ্ছা, উত্তরতম শহর পারবো, মান্দা। মান্ডা। জম্মু কাশ্মীরের মান্ডা, ঠিক আছে, জম্মু কাশ্মীরের মান্ডা ছিল সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র। স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ মৃতেস্তূপ। মৃতেস্তূপ। মৃত্যুস্তূপ। মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেথ, মৃতদেহের স্যার, স্তূপ আগের না কোশ্চেনটা মৃতদেহ। একবার দেখাবেন প্লিজ। কোনটা বাবা? 35। ঠিক আছে। মান্ডা, জম্মু কাশ্মীর। আচ্ছা, কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করে? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। কেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হবে না? না, কেন? উনি তো খনন কার্য চালান। কি হবে? দয়ারাম সাহনি হবে। দয়ারাম সাহানি হবে। কেন? আচ্ছা, প্রত্নক্ষেত্রটা আচ্ছা, অপশনে দয়ারাম সাহানি নেই, তখন তখন স্যার রাখাল দাস তখন রাখাল বন্দ্যোপাধ্যায়। দাস বন্দ্যোপাধ্যায়। তখন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অপশনের মধ্যে প্রথমে আছে জন মার্শাল, তারপরে আছে দয়ারাম সাহানি, তারপরে আছে আর রাখাল দাস ব্যানার্জি। তখন অ্যান্সার কি তাহলে হবে? স্যার মার্শাল। তাহলে মার্শাল। তখন হবে জন মার্শাল। ওকে, জন মার্শাল। কারণ তার তত্ত্বাবধানে এরা করেছিল। তত্ত্বাবধানে সব হয়েছিল। ঠিক আছে, তার মানে যখনই কিং রাজা পৌঁছে যাবে তখন প্রজারা অকেজো, ঠিক আছে, যখন রাজা নেই তখন প্রজারা রাজত্ব করতে পারে। ওকে, আচ্ছা, কিসের এটা মনে হয় প্রথম কোশ্চেনটা ছিল? ব্রোঞ্জ। ব্রোঞ্জ। এটা ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন এটা ছিল। আচ্ছা, সিন্ধু সভ্যতার 3টি সাধারণ বৈশিষ্ট্য কি কি ছিল? স্যার পোড়া ইট, পোড়া জল ইট। নিকাশি ব্যবস্থা, জীবজন্তু। পোড়া ইটের ব্যবহার, জল নিকাশি ব্যবস্থা ও বিভিন্ন জীবজন্তু, ঠিক আছে, বাকিগুলো নয়। নির্মাণ কার্য, নগর কবর দেওয়ার নিয়ম, এটাও তো ছিল। স্যার নির্মাণ কার্যটা ইয়েও তো ছিল না, কবর দেওয়ার নিয়ম তো ছিল না। কবর দেওয়ার নিয়ম ছিল না, কবর দেওয়ার নিয়ম ছিল। ভীষণ ইম্পর্টেন্ট ছিল, এটা তো ছিলই। নগর পরিকল্পনাও ছিল। নির্মাণ কার্য এরকম কোনো উল্লেখ তো কোথাও পাওয়া যায় না। এক্স্যাক্টলি, এই কারণের জন্যই এটা হলো না, না হলে নগর পরিকল্পনা, কবর দেওয়ার নিয়ম, বাবা কবর দেওয়ার নিয়ম ছিল না। কবর দেওয়ার নিয়ম হচ্ছে 3 ধরনের সমাধি হতো, পূর্ণ সমাধি, আংশিক সমাধি, হ্যাঁ স্যার, বৃত্তাকার তারপরে হতো। খোলা আকাশের নিচে রেখে আসতো একটা জায়গায় গিয়ে। ওগুলো বলেছিলাম, বলে হ্যাঁ স্যার, দিয়েছিলাম বলেছিলেন। কোনগুলোকে কি বলা হ্যাঁ হয়, তাই তো। হ্যাঁ স্যার, কারণ অবশ্যই বলেছিলেন। কবর দেওয়ার নিয়ম ছিল, এখানের ক্ষেত্রে নির্মাণ কার্য সংক্রান্ত কিছু নেই। হ্যাঁ, পোড়া ইটের আচ্ছা। ব্যবহার হতো, জল নিকাশি ব্যবস্থা, আর বিভিন্ন জীবজন্তু, ঠিক আছে, জীবজন্তু বেসিক্যালি সিলে মেনশন করা বা বিভিন্ন জায়গায় পুজো হতো সেই সংক্রান্ত। পশুপতি শিবেও তো ছিল। আচ্ছা, পশুপতি শিবেও ছিল একদম। সিন্ধু সভ্যতার পশ্চিমতম শহর উটোকাজেন্ডার। কাজেন্ডার, যেটা আমাদের মার্কান কোস্টে অবস্থিত, বেলুচিস্তানের মার্কান কোস্ট, বেলুচিস্তান। আচ্ছা, ওকে। সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটি, হ্যাঁ স্যার? বলো বলো।
একটা জিনিস ভুলে গেছি, একবার বলবেন? নিশ্চয়ই বলো। ওই সিন্ধু সভ্যতাতে কাঁচা ইটের ব্যবহার হতো না নাকি পোড়া ইটের? পোড়া সানবার্ড পোড়া ও, ইটে। ও, পোড়া পোড়া পোড়াই কি হতো একদম আমাকে তবে রোদে পোড়াই হুম স্যার রোদে পোড়া স্যার ইট একটা তো কথা বলুন, বৈদিক যুগে আর সিন্ধু সভ্যতার মধ্যে একটা কাঁচা ইট ছিল, তাহলে সিন্ধু সভ্যতাতে যদি পোড়া ইটের ব্যবহার শিখে যায় তাহলে কি করে বৈদিক যুগে তারা কাঁচা ইট ব্যবহার করবে? এটা তো যাই হোক, আমি তো খেয়াল করিনি। সিন্ধু সভ্যতায় তো পোড়া ইট ছিল না, সিন্ধু সভ্যতায় কাঁচা ইট ছিল। কাঁচা ইট ছিল, সিন্ধু তারা তো সভ্যতার স্যার তখন বৈশিষ্ট্য তো কাঁচা ইটের পোড়ামাটির ব্যবহার। মূর্তি তৈরি করতো। স্যার ওটা না তো না বলেছিলেন রোদে পোড়া ইটের পোড়া ব্যবহার ইটই তো সিন্ধু ছিল স্যার, সভ্যতায় রোদে করেছিল পোড়া ইট। পোড়া ইট ছিল স্যার রোদে পোড়া ইট মানে আগুনে পোড়া নয় কাঁচা ইট মানে রোদে পোড়া হয়, আর পোড়া ইট মানে আগুনে পোড়া হয়। ঠিক আছে, পোড়া ইট মানে আগুনের, যেটাকে আমাদের এখন যে ইট গুলো হয় সেগুলো পোড়া ইট। কারণ সেগুলো হচ্ছে যে লাল রঙের যে ইট গুলো হয় হ্যাঁ সেগুলো পোড়া ইট, কারণ ওগুলো আগুনে পোড়ানো হয় বলে লাল। কাঁচা ইট মানে যেগুলো ধাস ইট, সেগুলো রোদে শুকানো হয়, সেগুলোকে কাঁচা ইট বলে, তার দাম কম। আগুনে পোড়া ইটের দাম বেশি। হ্যাঁ, তাহলে তো এটা তো উত্তর হবে না। তাহলে কি নির্মাণ কার্য, নগর হুম হুম পরিকল্পনার এটাই থাকছে? এটা অপশন ডি হবে। এটা অপশন ডি হবে একদম। কবরদার নিয়ম নির্মাণ কার্য ওই নগর পরিকল্পনার হিসেবে আমরা বলতে পারি। পোড়া ইটের ব্যবহার এখানে নেই, পোড়া ইট ব্যবহার নয়, কাঁচা ইটের ব্যবহার হতো, পোড়া ইটের ব্যবহার নয়। এটার অ্যান্সার ডি করবে। আচ্ছা, সিন্ধু সভ্যতা, আচ্ছা কোনটি সঠিক নয়? আচ্ছা, ঠিকগুলো আগে বলো, কোনটা কোনটা ঠিক। প্রথমেরটা ঠিক, তার মানে লোহার ব্যবহার জানতো না। ডিটা মনে হচ্ছে সঠিক নয়। এটা জানতো না, লোহার ব্যবহার জানতো না, কারণ এটা সঠিক ওটা। পরবর্তী বৈদিকে তার আবিষ্কার শহর হয়েছিল। কেন্দ্রিক প্রথমেরটা হবে অপশন এ। প্রথমটা হবে কৃষিকাজ শহর জানতো কেন্দ্রিক তো। ছিল, শহর কেন্দ্রিক ছিল। আর জিরাফের ব্যবহার অপরিচিত। ঠিক আছে, জিরাফের ব্যবহার সত্যি অপরিচিত ছিল। তাহলে কৃষিকাজ জানতো না, এটা ভুল কথা। কারণ সিন্ধু সভ্যতায় অবশ্যই কৃষিকাজ হতো, কারণ কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা। প্রধান জীবিকা। তাই তো, তাহলে অবভিয়াসলি এটা সঠিক নয়, কৃষিকাজ জানতো না। কৃষিকাজ তো বাবা তাদের প্রধান জীবিকা ছিল। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, এই জিনিসটা দেখে রাখবে যে জিরাফ কিন্তু তাদের কাছে অপরিচিত ছিল। যেমন ঘোড়া ছিল, সেরকম জিরাফ অপরিচিত ছিল। আচ্ছা, কে ভারতকে মহামানবের সাগর বলেছেন? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। মহামানবের সাগর বলেছেন আমাদের রবীন্দ্রনাথ টেগোর। আচ্ছা, নিম্নলিখিত কোন প্রাণীর সঙ্গে পরিচয় ছিল না? সিংহ। ভেড়া। সিংহ। ঠিক আছে, কারণ এখানের মধ্যে সিন্ধু সভ্যতার লোকেদের পরিচয় ছিল না। এখানে দেখো, জিরাফ বা ঘোড়া থাকলে হতো, সিংহ কিন্তু ছিল না। পশুপতি শিবের কাছে বাঘ ছিল, ভেড়া তো আগেই ছিল, প্রথম গৃহপালিত পশু ছিল। ছাগলেরও ব্যবহার তারা করতো দুগ্ধের জন্য। ঠিক আছে, তোমার কিন্তু সিংহের ব্যবহার কিন্তু অপরিচিত ছিল। স্যার কোন, আগেটা একবার দেখাবেন? কোনটা বাবা? হ্যাঁ এটা, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত? মেসোপটেমিয়া। 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 মেসোপটেমিয়া, তাই তো, মেসোপটেমিয়ার সাথে তারা হচ্ছে ট্রেড করত। মেসোপটেমিয়া। সিন্ধু সভ্যতার শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। রাভি। এটা রাভি হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলেই দিয়েছে শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত। এখানে তো সাইটটার কথাই জানতে চাইছি। আচ্ছা, কোন প্রাণী সম্পর্কে জানতো না, একটু আগেই বলে দিয়েছি, জিরাফ। 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 ঠিক আছে, আচ্ছা, কোন ফসলটি চাষ করা হতো না? এটা খুব ভালো কোশ্চেন। আখ। আখ। ঠিক আছে, সুগার ক্রেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তিল বা সরিষা এই ধরনের রবি শস্য কিন্তু তারা চাষ করতো, কিন্তু জব চাষ হতো, বার্লি চাষ হতো, কিন্তু আখ চাষ হতো না, কারণ এখানে সুগার ক্রেন, এটা খুব ইম্পর্টেন্ট। চাষ হতো না, এর মধ্যে ধান চাষ
আর হচ্ছে সুগার কেন, আখ চাষ, ঠিক আছে, হতো না। আচ্ছা, সিন্ধু সভ্যতা ছিল অনার্য সভ্যতা, কারণ কি সিন্ধু সভ্যতা কেন অনার্য সভ্যতা? সবগুলো কিন্তু কারণ, কিন্তু মানে ঠিক, কিন্তু তার মধ্যে কোনটা অনার্য, কেন, কোন কারণের জন্য এগুলোকে অনার্য বলা হচ্ছে? খুব মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন। সবগুলো কিন্তু উত্তর ঠিক, মানে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে, কিন্তু কোন কারণে স্পেসিফিক্যালি এটাকে অনার্য সভ্যতা বলা হয়? অ্যান্সার হচ্ছে কে? খুব সিম্পল, চিত্রগ্রাহক লিপি ছিল, পিক্টোগ্রাফি। সিন্ধু সভ্যতার লোকেরা, আর্য সভ্য লোকেরা কি করতো? লেখার ব্যবহার জানতো তো, লিখতে জানতো, তাই না? আর্যরা লিখতে জানতো তো, না জানতো না? বুঝতে পারছো? পারছো না? হ্যাঁ স্যার। স্যার। আর্য সভ্যতার লোকেরা লিখতে জানতো, কিন্তু যেহেতু সিন্ধু সভ্যতার লোকেরা লিখতে জানতো না, সেই কারণে এটাকে অনার্য সভ্যতা বলা হয়। আচ্ছা, কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করতো? মাকরান। মারকান, মাকরান বলতে এই যে মারকান উপকূল, ঠিক আছে, মারকান উপকূলের মাধ্যমে, কারণ লোথাল কোনো উপকূলের মধ্যে পড়ে না, মারকান কোস্ট যেটা সুতকা জেন্ডর ছিল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বৈদিক যুগে আর্য শব্দটা আর্য শব্দটি কোন শব্দ থেকে এসেছে? বলো, পারা উচিত, বলো। ল্যাটিন। আর্য শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে, ভেরি গুড, অ্যান্সার হবে সংস্কৃত। আর্য একটা সংস্কৃত শব্দ তো নাকি? হ্যাঁ স্যার। কেন ভুল হলো কেন? আর্য শব্দটা কি ল্যাটিন শব্দ থেকে এসেছে? ভুল হচ্ছে কেন বাবা? এত সহজ কোশ্চেন। আর্য শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ সৎ বংশজাত ব্যক্তি, মনে পড়ছে কথাটি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর্যরা যে 7টি ভাষায় কথা বলতো সেগুলোকে কি বলা হতো? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় বলেছিলাম তো, ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর শাখা, যার মধ্যে ভাষাতাত্ত্বিক আর হচ্ছে জাতিগত দু রকমের তত্ত্বের কথা বলা হয়েছে, কারণ তারা একই রকম ভাষায় কথা বলতো বলে সেই কারণে তারা বলতো আর্যরা হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে বা ইউরোপ থেকে এসেছে, কারণ ইউরোপের লোকেদের সাথে আমাদের ল্যাঙ্গুয়েজের সিমিলারিটি পাই। মনে পড়ছে না কথাগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। পড়নি, বৈদিক সভ্যতা পড়নি কেন? আর্যরা ভারতের প্রাচীন অধিবাসীদের কি বলতো? স্যার দাস বলতো। আচ্ছা, তোমরা কি বাকিরা কেউ কি পড়নি? বৈদিক সভ্যতাটা কি পড়নি, বলো বলো। আর সিন্ধু সভ্যতাতে এত সুন্দর অ্যান্সার দিলে, এতে কি উত্তরগুলো পাচ্ছ না কেউ? পড়নি বলো? স্যার এগুলো জানা নেই। এগুলো জানা নেই, কিন্তু খুব একদম বেসিক প্রশ্ন ছিল প্রথমে। বলেছিলাম তো প্রাচীন অধিবাসীদেরকে দাস বা দস্যু বলা হতো। আর্যরা ভারতে আসার পরে তাদের সাথে যুদ্ধ হলো, যুদ্ধের ফলে আর্য ভার্সাস অনার্য যুদ্ধ হলো, সেই যুদ্ধের ফলে আর্যরা জয়লাভ করলো। জয়লাভ করার জন্য তাদের সেখান থেকে তারা, আর্যরা জয়লাভ করার পরে তারা সমাজের মধ্যে শুরু করেছিল আমাদের হচ্ছে চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম প্রথা বেসিক্যালি আর্য আর অনার্যদের মধ্যে ডিভিশন করার জন্য, যার মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস ছিল। আর আর্যরা পুরো সমাজ জাতিকে বর্ণের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টে ভাগে ভাগ করেছিল, তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর্য সম্প্রদায়ভুক্ত থেকে হতো, আর অনার্যদেরকে শূদ্র সম্প্রদায়ভুক্তে পরিণত করা হয়েছিল। আর্য অনার্যদের মিলনের ফলে বর্ণ সংকরের সৃষ্টি হয়েছিল। মনে পড়েনি এই কথাগুলো বলছিলাম? সব ভুলে গেছো? পুরোনো পড়া সব ভুলে কাজ চলা হয়ে গেছে না?
ভুলে কাঁচকলা হয়ে গেছে। আহ, আবার কি রিভাইজ করাতে হবে নাকি? হ্যাঁ, আবার কি পড়াতে হবে? বলো কি বলছো? বাকিদের কি হচ্ছে, পড়া আছে না পড়াতে হবে? যদি বলো পড়াতে, তাহলে আমি একটা ক্লাস করিয়ে পড়িয়ে দেবো আরেকবার। বলো, যদি ডাউট হ্যাঁ থাকে স্যার বলো। দিন। বৈদিকটা একটু টাফ লাগছে, আরেকবার পড়িয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমি হচ্ছে তোমাদের হচ্ছে বৈদিকটা হচ্ছে বৈদিক সভ্যতা আর একটু রিভাইজ করে একটু পড়িয়ে দেবো টপিক। তার সঙ্গে হচ্ছে আর কি বলবো, মহাজনপদ পড়াতে হবে না? মহাজনপদ পড়া আছে, মনে আছে? মহাজনপদ গুলো পড়া আছে, মানে পড়ে নিলে হয়ে যাবে না পড়াতে হবে? সভ্যতার সাথে অবশ্যই সাহিত্যটাও বলবো। বলো, যদি বলো পড়াতে স্যার তাহলে। মহাজনপদ গুলো পড়েছি, কিন্তু কোন রাজা কোন মহাজনপদ থেকে ওইটা প্রচন্ড টাফ লাগছে। আচ্ছা, মহাজন পদে কোন রাজা কোন এ থেকে, আচ্ছা আচ্ছা, কোন রাজা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি পরের দিন এটা বৈদিক সভ্যতা আর এই যে সাহিত্যটা আমি একবার রিভাইজ করে পড়িয়ে দেবো, ওখানে দর্শন গুলো কিছু ডিসাইড করে দেবো আর এ করে দেবো। আচ্ছা, এক কাজ করো, আমি তাহলে এরপরে আর এগোচ্ছি না, ঠিক আছে? আমি তাহলে এরপরে আর এগোচ্ছি না, তোমরা তাহলে একটু পড়ে রাখবে, ঠিক আছে? আমি পরের দিন টোটালটা পড়ি রিভিশন করিয়ে দেবো, তার সাথে সাথে পরের দিনই আমি এই এমসিকিউ গুলো বাকিগুলো করিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? কারণ দেখো, না পড়া থাকলে বেকার আমি এমসিকিউ করি, আমার মানে তোমাদেরও লাভ নয়, আমারও কোনো লাভ নেই। কারণ বেকার, মানে যদি না পড়ে আসো তাহলে আমি এমসিকিউ শুধু কোশ্চেনের উত্তর বলে চলে যাব, কি হবে লাভ? লাভের লাভ কিছু হবে না, বেকার হবে। ঠিক আছে, তাহলে বেকার, মানে এখনো অনেক কোশ্চেন আছে, 70-80টার কাছাকাছি কোশ্চেন আছে। তো এই করলে, না পড়ে থাকলে তো বাবা সমস্যা আছে, করলে তো অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ওটা অসুবিধা নেই, ওটা আমি তাহলে পরের দিন করিয়ে দেবো। আচ্ছা, আর হচ্ছে তোমাদের কি বলে, প্রতিবাদী ধর্মগুলো পড়া আছে, মনে আছে? হ্যাঁ স্যার, ওইগুলো হয়েছে। হ্যাঁ স্যার ওইটা হবে। প্রতিবাদী ধর্ম, ওটাই হয়েছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এটা পড়াতে হবে না তো প্রত্যেকের? না স্যার স্যার। ওইটার পরের দিন এমসিকিউ করান। আচ্ছা ঠিক আছে, তাই ভালো, তাহলে ঠিক আছে, তাহলে পরের দিন আমি বৈদিক সভ্যতা যেগুলো যেগুলো একটু প্রয়োজন আছে, আমি একদম টোটাল ডিটেলস বলবো না, যেগুলো যেগুলো খুব শর্টে, যেগুলো যেগুলো একদম মানে ফার্স্ট রিভাইজ যাকে বলে, ভেরি ফার্স্ট রিভাইজ, ঠিক আছে? ফার্স্ট আমি একটু রিভাইজ করে দেবো, এটা করিয়ে দেবো, তার সাথে সাথে এর এমসিকিউ গুলোও করিয়ে দেবো। আর প্রতিবাদী ধর্মের এমসিকিউ পরের দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের দিনের আমি তোমাদের একটু এখানে লিখে দিচ্ছি, এটা স্ক্রিনশট করবে, ঠিক আছে? নেক্সট হিস্ট্রি ক্লাসের এটা স্ক্রিনশট করবে, নাহলে এটা আবারই হয়ে যাবে। এক সেকেন্ড, এখানে আছে নেক্সট হিস্ট্রি। আচ্ছা, প্রথমে কি হবে, বৈদিক সভ্যতা রিভিশন, রিভিশন হবে, তার সাথে সাথে আর হচ্ছে রিভিশন প্লাস এমসিকিউ। তা অঙ্ক করেছো? নামটা লিখেছো? তাহলে না, রিভিশন প্লাস হচ্ছে এমসিকিউ। আর তোমার হচ্ছে প্রতিবাদী ধর্ম, প্রতিবাদী ধর্মের সঙ্গেই তোমার মহাজন পদগুলো, আচ্ছা প্রতিবাদী ধর্ম এর এমসিকিউ। আর হচ্ছে কি বললাম, যে মহাজন পদের একটু রাজাগুলোর সম্পর্কে ডিসকাস। মহাজন পদের রাজা, গুরুত্বপূর্ণ রাজারা তারা কোন মহাজন পদের অন্তর্গত, কোন মহাজন পদ, কোন মহাজন পদের মধ্যে রয়েছে, এটা, এই তো। আচ্ছা, এটা তাহলে পরের দিন ক্লাস করা মানে পড়া থাকবে তো, রিভাইজ হবে তো এটা? না বেশি হয়ে গেছে, কিছু বাদ হ্যাঁ দেবো? স্যার। না স্যার, ঠিক আছে। না হবে? স্যার ঠিক ঠিক আছে। আছে। হবে, ওকে। তাহলে বৈদিক সভ্যতার এই যে বাকি বানিয়ে রেখেছি তার এমসিকিউ পরের দিন এটা শর্ট রিভিশন করে দেবো, কোন কোন জিনিস যেগুলো যেগুলো ভুলে গেছো আমি একটু মানে ফার্স্টলি একটু ডিসকাস করে দেবো, কোন কোনগুলো মনে করতে হবে, রিকল করতে হবে, 10-15 মিনিট, 15 মিনিটেরই ব্যাপার, রিভিশন করিয়ে দেবো পুরো সাহিত্য, মানে সমাজ জীবন থেকে শুরু করে সাহিত্য খুব ফাস্ট আমি ডিসকাস করে দেবো, বেশিক্ষণ লাগবে না। এমসিকিউ গুলো করিয়ে দেবো,
প্রতিবাদী ধর্মগুলো থেকে এমসিকিউ হবে, মানে তার সাথে আমাদের মহাজন পদের এমসিকিউ গুলো এর সাথে প্রতিবাদী ধর্মের মধ্যে এসে, কারণ ওই গৌতম বুদ্ধ কোন মহাজন পদে মারা গেছিল, তার মানে দুটোই ওর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। আর তারপরে মহাজন পদের নামগুলো তোমরা জানো, ওখান থেকে ইম্পর্টেন্ট কিছু রাজা কোন মহাজন পদের অন্তর্গত সেই সংক্রান্ত কিছু জিনিস হবে। মানে পরের দিনের আমাদের দুটো এমসিকিউ আলোচনা, আর বৈদিক সভ্যতা আর মহাজন পদের একটু রিভিশন। ওকে, এটা আমাদের থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, আরেকটা তোমাদের এই সপ্তাহে তো স্ট্যাটিক জিকের ক্লাসটা হচ্ছে তোমাদের দেওয়া হয়নি, দেবো ভেবেছিলাম, কিন্তু আচ্ছা তোমাদের আরেকটা কি ক্লাস দেওয়া আছে বলো তো এই সপ্তাহে আমার? কালকে আছে স্যার কনস্টিটিউশন। কালকেই আছে, কালকেই কনস্টিটিউশনটা দেওয়া আছে। আচ্ছা, কনস্টিটিউশনে কিছু দেওয়া ছিল পড়ার জন্য তোমাদের? না স্যার দেয়নি। কিছু দেওয়া হয়নি। আচ্ছা, কি পড়বে বলো, কালকে কি পড়ে রাখবে বলো তোমার জন্য? প্রথম থেকেই হোক না স্যার। বলো কি পড়বে প্রথমে তাহলে? রাজ্য পুনর্গঠন থেকে করবে, না হচ্ছে সেই আইনগুলো, অ্যাক্ট গুলো পড়বে? নাকি গণপরিষদ থেকে? গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য, কোনটা করবে বলো? হ্যাঁ স্যার, যে প্রথম বলবে। থেকেই। স্যার গণপরিষদ মানে স্যার ওই চার্টার অ্যাক্ট ওইগুলো বলছেন? হ্যাঁ, চার্টার অ্যাক্ট ওইগুলো, চার্টার অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট, ভারত শাসন আইন, এই যেগুলো ছিল সেগুলো, সেগুলো আছে, সেগুলো হবে। না হচ্ছে গণপরিষদের থেকে পরেরটা করবে, গণপরিষদ, তারপর হচ্ছে আমাদের কি বলে সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে একক নাগরিকত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই ধরনের যে সোর্স গুলো আছে সেগুলো থেকে। যেটা বলবে তোমরা, যেটা পড়বে আমি সেটা মানে দেবো টাস্ক, আমি আমার মতো দিয়ে দিতেই পারি, তোমাদের মাথা খারাপ হবে। স্যার গণপরিষদ প্রথম থেকেই থেকেই হোক না। আচ্ছা, মানে গণপরিষদ, ঠিক আছে, গণপরিষদ থাকবে। আর সেই অ্যাক্ট গুলো পড়তে পারবে তো, চার্টার অ্যাক্ট থেকে শুরু করে চার্টার অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট, ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন, এগুলো হবে? না স্যার, ওগুলো দিন স্যার, ওগুলো প্রচন্ড গন্ডগোলের। হ্যাঁ স্যার, ওগুলো ওটা দিন। আচ্ছা, ওটা কালকের মধ্যে পড়ে নিতে পারবে তো ওটা? আমি সেটাই জিজ্ঞেস করছি। নাকি গণপরিষদের হ্যাঁ সঙ্গে স্যার। সংবিধানের উৎসগুলো তার সাথে পড়ে নেবে, বরং একটু ইজি হবে। উৎস, বৈশিষ্ট্য, এই যে পার্টটা, এটা ইজি, এটা স্যার হয়ে যাবে। গণপরিষদের সাথে এইটা দিন, উৎস বৈশিষ্ট্য, আর ওইটা এই পরের দিন। পার্টটা করো। আমি এটাই বলতে চাইছি, কারণ এই পার্টটার এমসিকিউ করাটা না তোমাদের পক্ষে আজকে পড়ে নেওয়াটা সহজ, কালকে দিয়ে দিতে পারবে। কিন্তু আমি যদি অ্যাক্ট গুলোর কথা বলি না, অ্যাক্ট গুলো না তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ ওর মধ্যে অনেক কিছু অ্যাক্ট আছে, অ্যাক্টের হচ্ছে এক্সপ্লেনেশন আছে খুব ভালো করে, ওর থেকে একটু মানে কঠিন কোশ্চেন আছে, কারণ ওর মধ্যে কোশ্চেন গুলো হিস্ট্রি রিলেটেড কোশ্চেন আসবে। মানে ওর মধ্যে শুধুমাত্র যে এক লাইনের কোশ্চেন আসবে সেরকম নয়, একটু হিস্ট্রি রিলেটেড কিন্তু অ্যাক্ট গুলো আসবে। মানে রায়তবাড়ি, মহলবাড়ি থেকে শুরু করে ওই অ্যাক্ট গুলো কিন্তু ওর মধ্যে আসবে, অর্থাৎ ওটা একটু তোমাকে টাইম দিতে হবে। এটা তোমার খুব বেশি লাগবে না, এটা তাহলে কালকে পড়ে নাও, ঠিক আছে? এটা হ্যাঁ পড়ে স্যার, নাও। এটাই হবে। আচ্ছা, এই অ্যাক্ট গুলো করা আছে না, আমাকে একটু কালকে রিভিশন করাতে হবে, অ্যাক্ট গুলোর একটু কি রিভিশন লাগবে কালকে, না করা স্যার আছে? অ্যাক্ট গুলো একটু পড়িয়ে দেবেন স্যার, আমাদের হয়নি মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কালকে তাহলে ভেরি গুড, তাহলে কালকে আমাদের থাকবে গণপরিষদের এইটার এমসিকিউ গুলো করিয়ে দেবো, আর অ্যাক্ট যেগুলো আছে সেগুলোর আমি একটা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এই পাশে এটা একটু স্ক্রিনশট নিয়ে আমাকে একটু গ্রুপে সেন্ড করে দাও। হ্যাঁ, গ্রুপে সেন্ড করে রেখে দাও। তাহলে টুমোরোর জন্য আমাদের কনস্টিটিউশনে রইলো, আর নেক্সট হিস্ট্রি ক্লাসের আমাদের এই টপিকটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, সামনের যে উইক আসবে, এটা পরের উইকে একটা হিস্ট্রি ক্লাস থাকবে, সেখানে এই ব্যাপারটা থাকবে। আর পরের উইকে একটা জিও পলিটিক্স এর ক্লাস থাকবে, ঠিক আছে? জিও পলিটিক্স এর থাকবে। জিও পলিটিক্সে তোমাদের কাছে একটা অপশন দিচ্ছি, চয়েস দিচ্ছি, তোমরা কোনটার সম্পর্কে তোমাদের আলোচনা করো, তোমরা যেটা বলবে আমি সেটা সম্পর্কে আলোচনা করবো। নাম্বার 1 টপিক, যে ডলারের সুপ্রিমেসি কেন এত বেশি, ডলার কোথা থেকে এলো, ডলারের কারণ, এত পাওয়ারফুল কারণ, এটা সম্পর্কে। অথবা মলদ্বীপসের সঙ্গে ইন্ডিয়ার যে কনফ্লিক্ট চলছে, এটা একদম কারেন্ট ব্যাপার, মলদ্বীপসের সঙ্গে ইন্ডিয়ার যে কনফ্লিক্ট চলছে, তার কারণে নরেন্দ্র মোদী কেন লাক্ষাদ্বীপকে প্রমোট করছে। হ্যাঁ, এর মধ্যে কোনটা সম্পর্কে জানতে চাও বলো? প্রথমে দুটোই আমি জানাবো, দুটোই ইম্পর্টেন্ট জিও পলিটিক্স। স্যার সামনের সপ্তাহে রিসেন্টটাই তোমরা জানান।
মলদ্বীপসটাই বলবেন। ওটাই ওকে, তাহলে নেক্সট উইকে আমি তাহলে জিও পলিটিক্স এর মধ্যে মলদ্বীপস আলোচনা করব। শুধু মলদ্বীপসের ব্যাপার আলোচনা হবে সেরকম নয়, এখানে মলদ্বীপসের সাথে সাথে এখানে চায়নার ব্যাপার কি, পাকিস্তানের ব্যাপার কি, মানে অনেক জিনিস এর মধ্যে ঢুকবে। চায়না এখানে কিভাবে ইন্টারফেয়ার করছে, পাকিস্তান কিভাবে ইন্টারফেয়ার করছে, আর ইন্ডিয়া পাকিস্তান বা চায়নার সাথে কেমন রিলেশন, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান কেমন ছিল, এগুলো অনেক কিছু জিনিস আলোচনা হবে যেগুলো আমাদের খুব জানাটা প্রয়োজন। ঠিক আছে, এটা আমরা তাহলে নেক্সট উইকের জিও পলিটিক্স আমরা আলোচনা করব। সেখানে আমরা অনেক জিনিস আলোচনা করবো, অনেক কিছু জিনিস তোমরা হয়তো জানো না, জানাবো অনেক কিছু। কিছু আমাদের প্রজেক্ট হয়েছিল, অপারেশন ক্যাকটাস কি ছিল, কি ব্যাপার ছিল না ছিল, অনেক ব্যাপার আছে, আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তারপরে আমি একদিন ডলারের ব্যাপারটা আলোচনা করব। তারপরে আবার একটা জিনিস আলোচনা করব যে ইরান কেন হচ্ছে মিডল ইস্টের একটা কান্ট্রি হলেও ইরান কেন একলা, ইরান কেন একলা ঘর আমাদের দেশের মতো, ইরান কেন মানে মিডল ইস্টের মধ্যে থেকেও ইরান কেন আলাদা। ঠিক আছে, এটা একটা বড় আমাদের পলিটিক্স এর মধ্যে ব্যাপার পড়ছে, এগুলো আলোচনা আমরা করবো। ঠিক আছে, তাহলে এটা মাথার মধ্যে রাখবে, একটু স্ক্রিনশট করে রাখবে, জিজ্ঞেস করলে বলে দেবে, নিজেদের মধ্যে একটু মাথায় রাখবে। কালকের ক্লাস কনস্টিটিউশন এটা হবে, নেক্সট উইকে হিস্ট্রির একটা ক্লাস হবে এটা, আর জিও পলিটিক্স এর উপরে মলদ্বীপসের সঙ্গে ইন্ডিয়ার কি গন্ডগোল, কেন গন্ডগোল, লাক্ষাদ্বীপকে কেন প্রমোট করছে, লাক্ষাদ্বীপ বা মলদ্বীপস থেকে কেন এত কিছু সরে যাচ্ছে, সেগুলো টোটাল ডিসকাশন হবে। ওকে।